আমাদের উড়িষ্যার নপাড়ায় জমিদারি ছিল। সেই সময়তে স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ হালদার উনি একটা সপরিবারে প্রবল ভ্রমণে গিয়েছিলেন উড়িষ্যার রহনপুর, মানে বলেশ্বরের পর। সেইখানে উনি একটি স্বপ্নদৃষ্ট হন যে দেবী বলছেন যে আমি একটি মুসলমান জেলের ঘরে ফুট মাছি বসে আছি, আমাকে তোমরা তুলে এবং পুজো করো। তো বর্ণনা অনুযায়ী ঠিক সেই জায়গাতেই যাওয়া হলো, সেই জায়গাটা ঠিক সেই মূর্তি পাওয়া গেল। মূর্তিটা ঠিক করেছে মানুষ, এবার মূর্তি তুলে এনে কেউ তার বাড়িতে দেখে যাচ্ছে, তার পুজোই করে। তো এটা আনুমানিক ৫৫০ থেকে ৬০ এইরকম সময় যা ঘটে দেখা যাচ্ছে। তা ওনারা হুগলি ফিরে আসে, কারণ হুগলিতে জমিদারি চলছে। এর পরে ২০০ বছর ইতিহাস কিছুটা ভূষণ হয়তো এটা সব ফ্যামিলি হয়। দেখুন, যতক্ষণ না ফ্যামিলি থেকে একজন প্রতাপশালী মানুষ জন্মাচ্ছে সেই ফ্যামিলির নাম ডাকটা কত হয়। তো তারপরে প্রচণ্ড প্রভাবশালী প্রতিপত্তিশালী যিনি হলেন তিনি হচ্ছেন প্রাণকৃষ্ণ। ইংরেজরা বলতেন প্রাণকৃষ্ণ, খুব কাছের মানুষ এবং বিরাট প্রতিপত্তি সম্পন্ন মানুষ। তো প্রাণকৃষ্ণ হালদারের ইতিহাসে আপনার ক্যালকাটা যেটা আছে 1807 সালে ওনার গ্র্যান্ড নর্থ মানে নৃত্য যে সভা, নর্তকীদের সভা, মানে তখন তো রিক্রিয়েশন ছিল না, বিনামূল্যে নর্তকীদের একটা বিরাট ব্যাপার ছিল। বিনামূল্যে ওষুধ বিতরণ, মানুষের জন্য ব্রিজ করে দেওয়া, নানান জিনিস এমনি গুণান্বিত মানুষ। এই যে মহসিন কলেজ শোনেন হুগলি, সেটা আমার বাগান বাড়ি ছিল। মা কিছুদিন ওর দক্ষিণ দিকের বারান্দাতে পূজিতাও হয়েছে। তারপর বিজনেস প্যারাডিজম যেরকম শিফট করে উনিও শিফট করলেন ওখান থেকে বউবাজারে এলেন। বউবাজার এক সময় 17টা বাড়ি ছিল। তো যাই হোক, ওনার পরবর্তী পুরুষকে আমরা পাই নীলমণি হালদার, যার নামে একটা রাস্তা আছে দেখুন জামবাজারে পাশে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে নীলমণি হালদার স্ট্রিট। নীলমণি হালদার লেন সঙ্গে নীলমণি হালদার, উনি রাসমণিদের খুব কাছের মানুষ। তার পরবর্তী মানুষ তিনি আরও প্রতিভাবান নীলরতন হালদার। উনি 22টা ভাষায় পারদর্শী ছিলেন, বঙ্গদূত পত্রিকার সম্পাদক ছিলেন, 4টে ভাষায় বেরোত। এবং মহর্ষি দেবেন্দ্রনাথের অনুপস্থিতিতে উনি বেঙ্গল সরবরের দেওয়ানও ছিলেন। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তারপরে আসছি আমরা রাখালদাস হালদার। আমরা সৌভাগ্যবান, উনি ঠাকুর রামকৃষ্ণদেবের 52 জন গৃহী ভক্তের মধ্যে একজন ছিলেন। তারপরে লাল রতন হালদার, পবন রতন আমার যাতে বসেই পিতাম বলেন, তারপর আমি আপাতত এই হচ্ছে ব্যাপার। তো ওটা টানাই পুজো হয়ে আসছে, কোনোদিন পুজো ছেদ হয়নি এটুকু আমি জানি। আমি তো জন্মে থেকে কোনোদিন ঘন্টা শুনিনি, এরকম হয় না। তাছাড়া বাবার যেটা বসে থেকে শুনেছি। তো সেই মোটামুটি হিসাব করলে এই পুজোর বয়স ধরে প্রায় 457 বছর। আপনারা বিশদ জানতে গেলে আমাদের একটা সাইট আছে www.বাগবাজারহালদারবাড়ি.com, এটা সাইটটা ভিজিট করলে আরও বিশদে জানতে পারবেন। এই মূর্তি সম্পর্কে আমি তো বলার খুব প্রয়োজন নেই। অবশ্য এই মুহূর্তে মূর্তিটা ঢাকা আছে বলে অতটা বুঝতে পারবেন না। এখানে কোনো লক্ষ্মী মনে হয় সরস্বতী পরিলক্ষিত। মায়ের দুপাশে আছে দুই সখী জয়া বিজয়, উপরে মাথার উপর দুই দেবদূত, মাথার উপর মহাকাল। এখানে মা ওষুধকে দলন করতে বাঁ হাতে করে দেখুন মাথাটা টিপে মুদি ধরে হ্যাঁ মহিষা ছিল মর্দিনী। আর তো দেখেই অনুমান করতে পারছেন 2-2.5 ফুট মতন হবে। 25 থেকে 30 কিলো পুষ্টিপাথরের মূর্তি। এখানে প্রয়োজন অনুযায়ী অঙ্গরাগ করা হয়, বছরে একবার গাত্রমার্জনা করা হয়, 15-20 বছর অন্তর প্রয়োজন বোধে নবকলের বদল। এবং স্বপ্নাদিষ্ট মূর্তি এত পারফেক্ট আমি তো লাইফে কোথাও দেখিনি। এবং আমি যে মূর্তিটা দেখছি এইরকম মূর্তি আরও 3টে আছে। একটা আছে আপনাদের ক্যালকাটা মিউজিয়ামে, একটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম, একটা হচ্ছে ফ্রেঞ্চ মিউজিয়াম লন্ডন। কিন্তু 3টেই খুব ভালো, মানে তার থেকে ডিফেন্স করে মিউজিয়াম পরে রিপেয়ার করে করা হয়েছে। কিন্তু নিখুঁত মহিষাসুর মূর্তি সম্ভবত পৃথিবীতেই একটা।
আপনি মুখটা দেখে দেখবেন বাঁ হাতে অনামিকাতে একটা যে আংটি, সেটাও কিন্তু খুব পরিষ্কার। আর বাকি এবং পশ্চিমবঙ্গে যে পাঁচটি সবথেকে প্রাচীনতম পুজো সম্ভবত এটি তার মধ্যে দ্বিতীয় বা তৃতীয়, কলকাতায় সম্ভবত। আমি যে বাড়িতে বসে কথা বলছেন এই বাড়ির বয়সে 200 বছরের বেশি, সেই হিসেবে এটা একটা শক্তিপীঠ। কারণ এখানে নিত্য পুজো হয়, সকাল সন্ধ্যে নিত্য পুজো। মানে ওখান থেকে পুজো হতো তো বউবাজার থেকে মানে এখানেই ধরুন অর্ধেকটা তো এখানেই হলো, অর্ধেকটা দিদি খুব আনন্দ হলো। আপনি একদিন মাকে দিয়েই গেছেন কিন্তু একদিন অন্ন সেবা করেন, আজ খুব আনন্দ হয়েছে। ম্যাডাম কিছু একটু বলুন আপনি। দেবাশিস হালদারের স্ত্রী, আমার নাম শ্রীমতী সুচন্দ্রা হালদার। আমি 1986 সালে এই বাড়িতে আসি। তবে থেকেই আমি এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কতটা মানসিকভাবে ছিলাম বলা যায় না, কিন্তু এখন শারীরিক তো ছিলামই, কায়িক বলা যায়, কিন্তু শারীরিক এবং মানসিক যে দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে পারে এই পুজোর সঙ্গে, সেটা নিজেকে না দেখলেও হয়তো বিশ্বাস করতাম না। মানুষের এত পরিবর্তন হতে হতে পারে, তো মায়েরই অবদান। মায়ের পুজো এখানে প্রতিদিন হয়। পুরোহিত মশাই এসেই দুবেলা পুজো করে যান। শুধু পুজোর 5 দিন অন্য পুরোহিত মশাই আসে, তিনি পুজো করেন। মায়ের অন্নভোগ তো দেওয়াই হয়। এখানে ষষ্ঠীর দিন হয় ঘি ভাত আর কিছুই নয়, মানে মডার্ন ফ্রাইড রাইস আর পুরোনো আমলের বাসন্তী পোলাওয়ের একটা ফিউশন রান্না। আজকাল আমরা অনেক ফিউশন রান্না শুনি, কিন্তু অত বছর আগে থেকে যে এরকম একটা ফিউশন একটা যে কুকিংয়ের বাড়িতে চলে, সেটাই খুব আশ্চর্য। মানে পোলাও, তার মধ্যে বড় বড় আলু, পটল আর কপি দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে, বেশি মশলা পড়ে না। মেনলি রান্নাটা হয় বেশি করে ঘি আর গরম মশলার উপরে রান্নাটা হয়। আর তাতে পরে আলু, পটল আর ফুলকপি বেশ বড় বড়, ফ্রাইড রাইসের মতন ছোটো ছোটো নয়। রঙটা হয় বাসন্তী পোলাওয়ের মতো, খেতে অতিশয় সুস্বাদু। আর 5 ভাজা আর পায়েস, কিন্তু পরিমাপটা পরিমাপটা কখনো পরিবর্তন হয় না। 5 পো চালের ঘি ভাত হয়, 5 পো দুধের পায়েস হবে। 5 পো দুধের থেকে কিন্তু আমার যদি লোক বেড়েও যায়, তাদের জন্য কিন্তু এক্সট্রা কখনো মানে সেই হিসেবে ভোগ হয়। ভোগ আমাদের মিশিয়ে দেওয়া হয়, যাতে পুরো বৃহদার্থের সেটা ভোগে পরিণত হয়। কিন্তু মাকে যেটা মানে নিজ ভোগ প্রদান করা হয়, তার একদম চিরকাল সঠিকই থাকে। আর সপ্তমী অষ্টমী নবমী বা অনেক সময় দুটো অষ্টমী বা দুটো যাই হোক না কেন, সেটা পরে সেটাতে হয় খিচুড়ি ভোগ। খিচুড়িতে কিন্তু কোনো আদাজ পড়ে না, চালে ডালে খিচুড়ি যেটা বলা হয় আগে থাকে। তার সঙ্গে 5 ভাত, 5 ভাজা, যেটা চাল ডাল মিশিয়ে 5 ভাজা। কিন্তু 5 ভাজার মধ্যে 4 ভাজা কিন্তু মাস্ট। 4 ভাজার এই নামটা কিন্তু আজকালকার জেনারেশনের জেন ওয়াই বা জেনজি গ্রুপের অনেকেই জানেন না। 4 ভাজা মানে হচ্ছে মানে বেসনে ভাজা, তাতে আলুই হোক, পটলই হোক আর কুমড়োই হোক, সেটাকে বলে 4 ভাজা আগেকার দিনে বলতো। তাই এই নিয়ে মা যখন কৈলাসে ফিরতেন, মাকে শিবের পেছনে কোথাও শুনতে হয়েছে। মা তো যা হয় বাপের বাড়ি থেকে আর ছোটো করতে চায়, অনেক বাড়িয়ে চাড়িয়ে বলতো আমাকে এই খাইয়েছে সেই খাইয়েছে। শিব তো জানে কি খাইয়েছে, যা একদম বাজে কথা বলতে একশো না, খেয়েছে তো খিচুড়ি আর 4 ভাতের বেশি কথা একদম বলতে। সেই থেকে লোকমুখে 4 ভাজা কথাটার উদ্ধার। তা 4 ভাজাটা মাস্ট। আর একটা হচ্ছে এ বাড়িতে মাখন শিমটা মাস্ট। মাখন শিম নাম শুনলে লোকে মনে করবে শিম মাখনে ভাজা, কিন্তু তা কিন্তু নয়। অতিশয় তরকারি খেতে মনে হয় এত বড় বড় শিম, খুব শক্ত, তাকে ছোটো ছোটো। মা দুর্গার খুব ফেভারিট খাবার, সেটাকে 5 ভাজার মধ্যে অবশ্যই রাখা হয়। 4 ভাজা আর এই মাখন শিম। বাট সব অ্যাজ ইউজুয়াল 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, যে কোনো ভাজা। পায়েস সন্ধেবেলা হয়, লুচি ভোগ, লুচি হয়, ভাজা হয়, যে কোনো একরকম ভাজা হয়, 2 রকম তরকারি হয়, চাটনি হয়, আর একটা ডেজার্ট টাইপের কিছু থাকে,
যে কোনো পায়েসের দিকে রসমালাই, যেমন আজকে আমি একটু রসমালাই করাবার ইচ্ছে আছে। কিন্তু আমাদের যিনি ভোগ করেন তাকে অন্য কেউ অন্যভাবে নেবেন না, ব্রাহ্মণ হতে হয় আর দীক্ষিত হতে হয়। হয়তো এই নিয়ে অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু যে বাড়ির যে রীতি সেই রীতি তো মেনে চলতেই হয়। সেই জন্য আমি দীক্ষিত নই বলে আমি মায়ের ভোগ রাখবার আমার কোনো অধিকার নেই। আমি বাকি সব কাজ করে দিই, কিন্তু ভোগ আমার অন্য দিদি এসে করে। আর মায়ের তো বিসর্জন হয় না, জানি যে নিত্য পূজিতা মায়ের তো কখনো বিসর্জন হয় না, ঘট বিসর্জন হয়। কিন্তু সেই জন্যে সেই অর্থে বিসর্জনের দিন বিসর্জন মনটা ভারী হয়ে যায়, খুব একটু হয়, কারণ মা যখন ঘুরে যায় সামনাসামনি এসে মাকে তো দেখা যায় না, একটু খারাপ লাগে, কিন্তু আবার ঘর ঢুকলেই মাকে দেখা যায়। সেই অর্থে যে ভীষণ মনটা যে খারাপ হয়ে যায় সেটা নয়, সবাই আনন্দ করে, সিঁদুর খেলা হয়, এখানে সবাই এসে নাচ গানও করে। সেই জন্যে আর একটা জিনিস আমরা না জাঁকজমকে কিছু বিশ্বাস করি না, পারি না। আমাদের মেন কনসেন্ট্রেশন হচ্ছে পুজোটা। পুজোটা যেন ঠিকভাবে হয়, ঠিকভাবে হয়, ঘড়ি ঘন্টা মেপে হয়। মা এখানে আসেন পুজো পেতে, আশীর্বাদ করতে। ওই জন্য সবাইকে আসতে বলি, তার আশীর্বাদ নিতে। আর আপনাদের একটা সুবিধা হচ্ছে সারা বছরই যখন ইচ্ছে আসতে পারে, সন্ধ্যে 7টা বাজে। এটা ঐতিহ্য আর পরম্পরার পুজো, যার জন্য আমাদের অবস্থা খুবই সীমিত হচ্ছে, জায়গাও ছোট, কিন্তু তার মধ্যেই চেষ্টা করি মানুষকে আপন করবো। একটা প্রশ্ন ছিল ম্যাডাম, বলছি যে আপনি তো এখানে অনেক বছর এসেছেন, 1986 সালে, বা তার আগের মানে কোনো অলৌকিক কোনো ঘটনা বা কোনো কিছু, আমার জীবনে মানে আপনার জীবনে কীরকম অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। নিজে ইংলিশে মাস্টার্স করেছি, বিএড করেছি, একটি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার কাম এইচএসের ইনচার্জও ছিলাম। নভেম্বরে রিটায়ার করেছি, আবার সেই স্কুলেই প্রাইমারির ইনচার্জ হয়ে আমি ঢুকি। সেই হিসেবে বলতে পারেন অলৌকিকত্বর বিশ্বাস অবিশ্বাসের মধ্যে একটা দোলাচল তো চলেই মনের মধ্যে, কিন্তু অনেক সময় এমন জিনিস আমার সঙ্গে ঘটেছে যার বুদ্ধিতে ব্যাখ্যা নেই। তার একটা ঘটনা বলি ছোট, সেটা হচ্ছে জাগ প্রদীপ। এই বাড়িতে অধিবাসের সময় জাগ প্রদীপ জ্বালানো হয়। জাগ প্রদীপ আর কিছুই না, অনেকেই জানি, বেশ বড় একটি প্রদীপ, তাকে পোলতে করে রেডির তেলে জ্বালানো হয়। রেডির তেলে জ্বালানোর অর্থ হচ্ছে অনেক, রেডির তেল তো খুব মোটা, ক্যাস্টর অয়েল, রেডির তেল মানে ক্যাস্টর অয়েল, মানে যে ক্যাস্টর অয়েলটা অনেকক্ষণ জলে, সর্ষের তেল খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তা সেই জাগ প্রদীপ জলে। কিন্তু বিশ্বাস আছে বা নিয়ম হচ্ছে এই দক্ষিণান্তের পর, কুমারী পুজো দক্ষিণান্তের পর জাগ প্রদীপ নিভে গেলে তার কোনো অমঙ্গল হয় না এবার, কিন্তু তার আগে নিভলে অমঙ্গল। এটা শুনতে মানুষের খুব অবাক লাগে, কাকতালীয় বলা যায়, কিন্তু দুবার কি কাকতালীয় হয়? প্রথমবার আমি প্রদীপের সলতে করেছিলাম, সলতে করতে জানতাম না, আমার শাশুড়ি একটু জোরজার করেই নতুন বউকে দিয়ে সলতে করান, কিন্তু যেহেতু আমি সলতে করার ঠিক প্রসেসটা জানতাম না, তো অবভিয়াসলি সলতে ঠিক মতন হয়নি, ভেতরে হয়তো তেলটা ঢোকেনি, সলতে নেবে। সেই বছরই আমার শ্বশুরমশাই মারা যায়। অক্টোবরের পুজো, অক্টোবরের 15 অক্টোবরে, সেপ্টেম্বরের শেষে পুজো ছিল, 15 অক্টোবরে আমার শ্বশুরমশাই মারা যান। অসুস্থ ছিলেন, অবভিয়াসলি অসুস্থ ছিলেন, কিন্তু ভালো হলেও তো হতে পারতেন। এখন নিজের মনটাকে সামলাই কী করে গেলেন, ঠিক আছে কাকতালীয়, কিছু হবে না, মনের অনেক জোর, আর কিছু হবে না। সেটা গেল 1986। 96 সাল আমার শাশুড়ি অসুস্থ। জাগ প্রদীপ নিয়ে বরাবরই একটা মনে ভয় থাকে, দুজনে মিলে রাত্রিবেলা 3টের সময় ওকে ঠেলি, আমি ওকে ঠেলি, ও আমাকে ঠেলে জাগ প্রদীপ দেখতে আসার জন্য। নিভেছে কি নেবে, আর বিশেষ করে কেউ মানে অসুস্থ হলে আরও বেশি মনে ভয়, কিন্তু দুজনেরই কেউ সাহস পায় না যে একা একা এসে জাগ প্রদীপ দেখায়। হঠাৎ মনটা 96 সালে শাশুড়ি অসুস্থ, আর আমার শাশুড়ি ছিলেন একজন জেন, মানে আমার জীবনে একটা ধ্রুবতারা বলা যায়। এত ভালো আমি হয়তো জীবনে কাউকে ভালোবাসতে পারিনি, আমার স্বামী বলুন, সন্তান বলুন, সন্তান তো অন্য জিনিস, কিন্তু আমার শাশুড়ি অন্য লেভেলের ছিল। সে যে কী জিনিস আমি কাউকে বলে বোঝাতেই পারবো না। অসুস্থ ছিলেন,
রাত্রিবেলা হঠাৎই বাথরুম করতে উঠে মনটা ছ্যাদ করে উঠলো, যাক প্রদীপ নিভে যায়নি তো। ওকে ডেকেছি, ওর আসার একার মানে সাধ্য নেই। আমাকে বলছে তুমি যাও, আমি ওকে ঢেকছি তুমি যাও। দুজনে নিয়ে শেষে হাত ধরাধরি করেই বলা যায় স্বামী স্ত্রী নামলাম, নিভে গেছে। আমি তখনই জানি মা থাকবে না। আবার সেই এরকম বছরই হয়েছে, চলে গেল। এরকম হয়েছে আমাদের এই কাঠগুলো আগে কাঠের ছিল, জট প্রদীপ জ্বলছে তো কাঠের তারটা ভেঙে পড়েছে, কিন্তু অদ্ভুতভাবে এইভাবে পড়েছে। জাগ প্রদীপটাকে বাঁচিয়ে জাগ প্রদীপ দিব্যি জ্বলছে, উল্টে গার্ড করছে জাগ প্রদীপ, ওতে কাঠের তারটা ভেঙে এইভাবে পড়েছে। এটা অন্য, এটা হচ্ছে যার প্রদীপ নিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা এবার। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা নবরত্নের কবর, নবরত্নের কবর থাকতো। ঠাকুমা যখন জ্যাঠামশাই মারা যান অল্প বয়সে, যে কবরটা বিক্রি করে দিয়েছেন একজন, মানে খুবই উনি রেগে গেছেন, বিতর্ষণ ধরে গেছেন, কিন্তু 3 দিনও কাটেনি। ভদ্রলোক ঠক করে কাঁদতে কাঁদতে কবরটা হাতে দিয়ে পালিয়ে যাবেন। ওনাকে বলেন আমি যে টাকাটা দিয়েছেন নিয়ে যান, বলছে আমার দরকার নেই কিছু। আমাদের আরেকটা ঘটনা বলছে, আমাদের বাড়িতে নিবারণ বলে একজন ঢাকি ঢাক বাজাতে এসেছিল, সঙ্গে বাচ্চা ছেলেকে এনেছিল। 70 দিনকে যখন গণঅবস্থানে আমরা যাই, আরেকটা গ্রুপ যায়, কোনো মতে সেই বাচ্চাটি হারিয়ে যায়। তো সে তো সেই থেকেই বাড়িতে চুপ করে বসে ছিন মেরে বসে থাকতো, আর খালি বলতো তার মাকে দিয়ে আমি চুপ করবো, মাকে দিয়ে আমি চুপ করবো। এরকম করতে করতে ধরো সপ্তমী, অষ্টমী, নবমী রাতে হঠাৎ দেখা গেল প্রচণ্ড উৎসাহ নিয়ে এসে ঢাক বাজাচ্ছে, নিচে লাফিয়ে লাফিয়ে। কী ব্যাপার বলি, আমাকে মা বলছে কাল সবাই কিন্তু ছেলেকে পাবে। বিশ্বাস করবে না, ভোরবেলাতে দরজা নিতে তার ছেলেকে নিয়ে গেছিল, এই খানিকটা দূর একটা পুজো কমিটির সাথে সে নিচে ঢুকে গেল। এই যেমন মানে আমরা যাচ্ছি, ওরা ফিরছে, ওর মধ্যে আর মনে আছে নিচে কিছু। এটা প্রচুর অলৌকিক। বললাম না যে আপনি কি বলবেন, আমাকে বাইরে কেউ বলে হয়তো আমিও বিশ্বাস করবো না। আজকালকার যুগে পড়াশোনার সঙ্গে খানিকটা ইগো তো আসে, অস্বীকার করার তো উপায় নেই, ছেড়েও থাকতে পারা যায় না ইগোকে। যে অন্য কেউ বলে এখন সত্যি বলতেন যে একদম বাজে কথা বলছে, কিন্তু যখন নিজের জীবনে ঘটে না, তখন এটা বড় ধাক্কা দিয়ে যায়। এখনও রাত্রিবেলা উঠলে আগে এখানে যারা শুয়ে থাকে, আগে আমি প্রত্যেক দিন, ওরা বলুন প্রত্যেক দিন আমি 3টে, 3:30 কি 2:30 সময় জাগপ্রদীপ দেখেছো, আমার একটা অভ্যেস হয়ে গেছে। জাগপ্রদীপ আগে করে জাগপ্রদীপ দেখো ঠিক আছে কিনা, যখন আমাকে বলে যে হ্যাঁ জাগপ্রদীপ ঠিক আছে, এটা আমার একটা মানে হ্যাবিট হয়ে গেছে। চলুন একটু করে ওগুলি খেয়ে খাবেন, ওপরে একটু খাবেন, চলো একটুখানি খাবেন, সেবা করে নাও। একটুখানি